ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মোহন বেঙ্গলি টেলসে আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভয়ের মুখোশ গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব। পূর্বকথা। দীপু ও তপু খুড়তুতো জ্যাঠতুতো দুই ভাই। তপুর বাবা নেই, তাই সে দীপুদের বাড়িতেই থাকে। দীপুর বাবা ভয়ঙ্কর অত্যাচারী মানুষ। দীপুর বাবার অত্যাচার সহ্য করতে না পেরে দীপু আর তপু একদিন খিদিরপুর ডক থেকে একটা জাহাজে লুকিয়ে বর্মা মুল্লুকে গিয়ে পৌঁছায়। সেখানে তারা এক পাজি নিষ্ঠুর চীনার পাল্লায় পড়ে। সে দীপু আর তপুকে দিয়ে অনৈতিক কাজ করাতে থাকে। এরপর আলিম এলো বিকালের দিকে। নাও নাও, মুখ হাত ধুয়ে নাও। বিকেলে একটু না বেরোলে শরীর থাকবে কি করে? ওদের স্বাস্থ্যের জন্য এত উদ্বেগের আসল কারণ বুঝতে দুজনের কোনো অসুবিধে হলো না। কিন্তু এও বুঝল এটা আদেশ, এই আদেশ মানতেই হবে। সেই মোটর। তবে আজ মোটর নদীর ধার দিয়ে চলল। কয়েকটা জাহাজ দীপু আর তপুর চোখে পড়ল, আর সেই সঙ্গে সঙ্গে তাদের দুটো চোখ জলে ভরে উঠল। কোনো রকমে যদি একটা জাহাজে ওরা উঠতে পারত, তাহলে ক্যাপ্টেনের হাতে পায়ে ধরে যেমন করে হোক দেশে ফেরবার ব্যবস্থা করত। মোটর থামল। যেখানে থামল সেখানে কোনো জেটি নেই, কাদা ভর্তি জমি। কিছু সাম্পান মাঝখানে ঘোরাফেরা করছে। আলিম এদিক ওদিক দেখল, তারপর চাপা গলায় ড্রাইভারকে কি বলল। ড্রাইভার বিচিত্র ঢঙে হর্ন বাজাতে শুরু করল। কয়েকবার বাজাতেই মাঝদরিয়া থেকে একজন মাঝি সাম্পানের ওপরে দাঁড়িয়ে দুটো হাত মুখের পাশ দিয়ে চিৎকার করল। তারপর জল কেটে কেটে সাম্পান ডাঙার দিকে এলো। বাঁশের একটা খুঁটিতে সাম্পান বেঁধে মাঝি কাদা ভেঙে ওপরে উঠে আলিমকে সেলাম করলো। সালাম সাপ। আলিম দীপু আর তপুকে দেখিয়ে দুর্বোধ্য ভাষায় কি বলল। মাঝি ঘাড় নাড়ল। তারপর আলিম দীপু আর তপুর দিকে ফিরে বলল, তোমরা শ্যাম্পেনের ওপরে চলে যাও। ঘাটে একজন লোক থাকবে, তোমরা যেতেই জিজ্ঞাসা করবে ওপারে চালের দর কিরকম। তোমরা বলবে এপারেরই মতন, ব্যাস। তারপর লোকটা তোমাদের দেখিয়ে যে বাড়িতে নিয়ে যাবে, সে বাড়ির মালিককে এই প্যাকেটটা দিয়ে আসবে, বুঝেছ? ঘাড় নেড়ে আলিমের কাছ থেকে মাঝারি সাইজের একটা প্যাকেট নিয়ে দীপু আর তপু মাঝির সঙ্গে নেমে গেল। খুব সন্তর্পণে কাদার ওপর দিয়ে দীপু আর তপু সাম্পানে এসে বসবার সঙ্গে সঙ্গেই মোটর ছেড়ে দিল। দীপু চুপি চুপি তপুকে জিজ্ঞাসা করল, আমাদের আমাদের ফেরার কি হবে? তপু বলল, ভগবান জানে, বোধহয় ওপারের লোকটাই তার নির্দেশ দেবে। ওপারে পৌঁছতে আধ ঘন্টা লাগলো। ভাঙা একটা ঘাট, ইট বের করা, কাছে পিঠে কেউ নেই। দুজনে সমস্যায় পড়ল। তাহলে তাহলে কে নিয়ে যাবে পথ দেখিয়ে? মাঝি নামিয়ে দিয়েই সাম্পান নিয়ে সরে গেল। দীপুর হাতে প্যাকেটটা ছিল শার্টের মধ্যে। দুজনে ঘাটের চাতালে দাঁড়িয়ে এদিক ওদিক দেখল,
না, এ কাউকে তো দেখতে পেল না। অনেক দূরে কয়েকটা বস্তি, দু একটা কারখানাও দেখা যাচ্ছে। চিমনি দিয়ে ধোঁয়া উঠছে, ওগুলো বোধহয় চাল কল। কিন্তু লোক না থাকলে কি করবে? এই প্যাকেট নিয়ে যাওয়া ছাড়া তো উপায় নেই। ফিরেই বা যাবে কি করে? সাম্পান অনেক দূরে চলে গেছে। মুশকিল হলো তো, তপু বলল। ঘাটের কাছে বিরাট একটা বট গাছ, বড় বড় ঝুড়ি মাটিতে নেমেছে, নিচটা অন্ধকার। দুজনে এসে বটতলায় দাঁড়ালো। তারপর একটু উঁকি দিয়েই তপু দীপুকে বলল, ওই দেখ, ওই দেখ। দীপু সেদিকে দেখেই ভ্রু কোঁচকালো। বটগাছের নিচে একজন বুড়ো মুচি, বুড়ো খুব বুড়ো, মুখের গালের মাংস ঝুলে গেছে, চোখে চশমা, চশমার ডাঁটি নেই, সুতো দিয়ে কানের সঙ্গে জড়ানো, এক মনে একটা চটিতে পেরেক ঠুকছে। দীপু বলল, এছাড়া তো আর ধারে কাছে লোক দেখতে পাচ্ছি না। তপু বলল, চল ও সামনে গিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ানো যাক। দুজনে মুচির সামনে গিয়ে দাঁড়ালো। মুচি মুখ তুলল না, ওদের ছায়ার দিকে চোখ রেখে বলল, রাহুল का वो तरफ में क्या नाम? দীপু আর তপু দুজনেই সামান্য হিন্দি জানতো। তাদের বাড়ির গোয়ালা হিন্দুস্তানি। তাছাড়া তাদের বাড়ির আশেপাশে কলকারখানা, সেখানে অনেক হিন্দুস্তানি শ্রমিক ছিল। তাদের কল্যাণে ওরা দুজনেই হিন্দি শিখেছিল। দীপু বলল, এ তারাপ কা মাফিক একই হায়। এবার মুচি মুখ তুলে দুজনকে দেখলো। তারপর জুতো সারাবার সরঞ্জাম বগলে নিয়ে উঠে দাঁড়ালো। 2-1 মিনিট, তারপর মুচি চলতে আরম্ভ করলো। দীপু আর তপু পিছন পিছন চলতে লাগলো। একটু পরেই মুচি এত দ্রুত চলতে লাগলো যে দীপু আর তপুর পক্ষে তাল রাখাই দুষ্কর হয়ে উঠল। তপু বলল, চলা দেখে কিন্তু মনে হচ্ছে না মুচিটা এত বুড়ো। দীপু চাপা গলায় বলল, কিছু বলা যায় না, সবই হয়তো ছদ্মবেশ। পাকা রাস্তা শেষ হয়ে কাঁচা পথ শুরু হলো। দুপাশে জলা, ছোট ছোট কুঁড়ে, শুয়োর আর মুরগির পাল চড়ছে। এঁকে বেঁকে অনেকটা চলার পর মুচি থামলো। একটা পোড়ো বাড়ি, ইটের ফাটলের পাশে পাশে বট অসত্যের চারা, পিছনের দিকটা ধসে গিয়েছে, ইটের টুকরো সাজানো ছোট রাস্তা। পাঁচিল বোধহয় একটা ছিল এক সময়, এখন তার চিহ্ন নেই, মাঝে মাঝে কেবল ইটের চাঙড়। একদম সিধা আন্ডার চালা যাও, একদম আন্ডার। মুচি হাত প্রসারিত করে বাড়ির মধ্যেটা দেখিয়ে দিল। দীপু আর তপু আশা করেছিল মুচি আর দাঁড়াবে না, চলে যাবে। হলো তাই। মুচি হনহন করে পথের বাঁকে অদৃশ্য হয়ে গেল। ওরা বাড়ির মধ্যে ঢুকলো কিনা এটা একবারও ফিরেও দেখলো না। দীপু আর তপু আস্তে আস্তে ভেতরে ঢুকলো। চৌকাঠের কাছে গিয়ে দাঁড়াতেই এক ঝাঁক পায়রা ঝটপট করে মাথার উপর দিয়ে উড়ে গেল। ওরা একটু অপেক্ষা করে চৌকাঠ পার হলো। কেউ কোথাও নেই। ঘরদোরের ধুলো ভরা অবস্থা দেখে মনে হয় এ বাড়িতে অনেক দিন বোধহয় কোনো লোকের বাস ছিল না। এমন এক জায়গায় হালিম প্যাকেট দেবার জন্য কেন পাঠালো? আরো ভিতরে ঢুকলো। একটা হল ঘর, বড় একটা টেবিল, দুপাশে গোটা চারেক চেয়ার, টেবিল খালি, কোনো খাবার জিনিস নেই। হল ঘর পেরিয়ে ওরা পাশের একটা ঘরে ঢুকলো। ছোট ঘর, ওপাশে একটা ক্যানভাসের খাট, কোণের দিকে একটা চেয়ার, তার সামনে টেবিল। দরজার কাছে দাঁড়াতেই দেখতে পেল একটা লোক চেয়ারে পিছন ফিরে বসে আছে, একটু যেন ঝুঁকে পড়েছে টেবিলের ওপর।
বোধহয় কিছু পড়ছে, একেবারে তন্ময় হয়ে। কারণ দীপু আর তপুর পায়ের শব্দেও লোকটা ফিরল না। দীপু বলল, কি করা যাবে? তপু বলল, চেঁচিয়ে ডাকবো? কি বলে ডাকবি? তার চেয়ে এক কাজ কর। কি কাজ? দরজায় ঠক ঠক করি, তাহলে ফিরে দেখবি। লোকটা সার নেই, তাই তো। লোকটা বসে বসে ঘুমোচ্ছে নাকি? কিন্তু কি ঘুম রে বাবা, এত আওয়াজেও ঘুম ভাঙছে না। আমাদের যে দেরি হয়ে যাবে, এতটা পথ হেঁটে ফিরতে হবে, তারপর নদী পার হয়ে ওপারে যেতে হবে। কি করা যায় বলতো? চল, আমরা এগিয়ে টেবিলের উপর প্যাকেটটা রেখে আসি। দুজনে ঘরের মধ্যে ঢুকলো। অদ্ভুত ঘর, একটা জানালা পর্যন্ত নেই। টেবিলের ওপর ল্যাম্প জ্বলছে, খুব জোর পাওয়ার। দেওয়ালে গোটা তিনেক ছবি, দুটো সরু মাদুর টাঙানো, মাদুরের উপর প্রাকৃতিক দৃশ্য। দুজনে টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। লোকটা ঝুঁকে পড়ে বসাটা যেন অস্বাভাবিক। পরনে শার্ট আর প্যান্ট, পা খালি। লোকটার মুখটা দেখা গেল না। এবারে সাহস করে দীপু লোকটাকে একটা ঠেলা দিল, মৃদু ঠেলা। সঙ্গে সঙ্গে লোকটা কাত হয়ে মেজের উপর পড়ে গেল। চেয়ারটা ছিটকে পড়লো এপাশে। দীপু আর তপু চিৎকার করে একদিকে সরে গেল। লোকটা মারা গেছে। দীপু কাঁপতে কাঁপতে কথাগুলো বলল, কিন্তু মরেও এভাবে চেয়ারে বসেছিল কি করে? বোধহয় চেয়ারের হাতলে কোনো রকমে আটকে গিয়েছিল, ধাক্কা দিতেই পড়ে গিয়েছে। বিপদের মুখোমুখি দাঁড়িয়ে দুজনের মনে সাহস এলো। তপু টেবিল ল্যাম্পটা নামিয়ে মেজের ওপর নিয়ে এলো। লোকটা বোধহয় এদেশি। দুটো চোখ বিস্ফারিত, যেন কিছু একটা দেখে ভয় পেয়েছে, অথচ কোথাও গুলির কিংবা ছোড়ার দাগ দেখতে পেল না। তাহলে তাহলে লোকটা কি করে মরল? বিষে মৃত্যু হয়েছে। দীপু আর তপু শুনেছিল যে মৃতদেহ নীল হয়ে যায় বিষে মারা গেলে। সেরকম তো কিছু হয়নি। আর নয়। তপু, তপু, চল, আমরা পালাই এখান থেকে। তপু বাতিটা মেঝের উপর রেখে উঠে দাঁড়ালো। চল। দুজনে আস্তে আস্তে বাইরের দিকে এগোতে লাগলো। দুটো পা ঠক ঠক করে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মৃত্যুর মুখোমুখি হওয়া তাদের এই প্রথম। কোন রকমে মুক্ত আকাশের তলায় গিয়ে দাঁড়াতে পারলে যেন বাঁচে। যেতে যেতে তপু হোঁচট খেলো। উফ! দেয়ালে টাঙানো মাদুরটা চেপে ধরে কোন রকমের টাল সামলালো। সঙ্গে সঙ্গে আশ্চর্য কাণ্ড, সমস্ত দেওয়ালগুলো থরথর করে কেঁপে উঠল, ঠিক যেন ভূমিকম্প। কাছে দড়াম করে একটা শব্দ হলো। কিসের শব্দ? তখন ওরা বুঝতে পারেনি। বুঝতে পারলো চৌকাঠের কাছে গিয়ে বাইরে যাবার ভারী কাঠের দরজা বন্ধ হয়ে গেছে। সর্বনাশ! দীপু আর তপু প্রাণপণের শক্তিতে দরজায় ধাক্কা দিতে লাগলো, চিৎকার করলো, কি হবে? ওরে, আহ, ও, কি হবে? দরজা 1 ইঞ্চি ফাঁক হলো না। বাইরে থেকে কেউ এলো না সাহায্যের জন্য। দুজনে আবার ঘরের মধ্যে ফিরে এলো। অন্য কোনো দিক দিয়ে বাইরে যাওয়ার পথ আছে কিনা তার খোঁজে এদিক ওদিক দেখলো। পাশে একটা খুব ছোট ঘর রয়েছে, আপাতত ঘুটঘুটে অন্ধকার। দীপু টেবিল ল্যাম্পটা টেনে এদিকের ঘরে নিয়ে আসার চেষ্টা করলো। ছোট তার, বেশি দূর আনা গেল না। অল্প আলোতে যেটুকু দেখা গেল
তাতেই দীপু আর তপুর আতঙ্কে দুটো চোখ কপালে উঠল। কাঁচে ছোট বড় জার, তার মধ্যে নানান রকমের সাপ। কেউ চুপচাপ নির্জীব হয়ে শুয়ে আছে, কেউ ফনা প্রসারিত করে কাঁচের ওপর ছোবল দিচ্ছে, সঙ্গে সঙ্গে নীল বিষ গড়িয়ে পড়ছে। এ দৃশ্য দেখে দীপু এত ভয় পেয়ে গেল যে তার হাত কেঁপে টেবিল ল্যাম্পটা আছড়ে পড়ল। মাটিতে পড়বার আগে সেটা কাছের একটা কাঁচের চারের উপর পড়ল। ছোট চার, তার ভিতরে সাপটা ছোট হলদে রঙের, তার উপর কালো কালো ফোঁটা। কিন্তু চার থেকে বাইরে এসে সেই ছোট্ট সাপটা লেজে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। দুটো চোখ যেন জ্বলছে, লক লক করছে চেরা জিভ, ফোঁস ফোঁস শব্দ। প্রথমে সাপটা টেবিল ল্যাম্পটার উপর ছোবল দিল। ল্যাম্পটা মাটিতে পড়েছিল, ছোবলের সঙ্গে সঙ্গে আরো ঘুরিয়ে গেল। তারটা সরে যাওয়াতে নিভে গেল। ঘর অন্ধকার, কোথাও একটু আলো নেই। সেই ঘন অন্ধকারের মধ্যে বিষাক্ত, ক্রুদ্ধ সেই সাপ গর্জন করে বেড়াচ্ছে। অন্য জারের কাছে তার লেজের আঁচড়ানি শোনা যাচ্ছে। সামনে যা পাচ্ছে তাতেই বোধহয় ছোবল দিচ্ছে। সেই ঘরে দীপু আর তপু পাগলের মতো এদিক থেকে আর একদিকে ছোটাছুটি করছে। কিছু দেখা যাচ্ছে না। কোন রকমে যদি কোনো জারের উপরে গিয়ে পড়ে তাহলে আর দেখতে হবে না। বিষাক্ত দংশনে দুজনেই শেষ হয়ে যাবে। আর চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকলেই মৃত্যু এড়াতে পারবে এমন সম্ভাবনাও কম। সাপটা নিষ্ফল আক্রোশে সারাটা ঘর ছুটে বেড়াচ্ছে। কোনো রকমে পাশের ঘরে চলে যাবে তাও সম্ভব নয়। দরজার গোড়াতেই জারের ভাঙা কাঁচ আর টেবিল ল্যাম্প পড়ে রয়েছে। ছুটতে গিয়ে পায়ে কাঁচ ফুটবে কিংবা তার জড়িয়ে গেলেই তো বিপদ। দীপু আর তপু ঘরের এক কোণে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। হঠাৎ সপাং করে একটা শব্দ। দীপুর পাশের দেওয়ালে সাপটা আছড়ে পড়লো। মা গো বলে দীপু লাফিয়ে উঠল। লাফিয়ে উঠতেই দেওয়ালের একটা হাতলে হাত ঠেকে গেল। সেটা আঁকড়ে ধরে সে ঝুলতে লাগলো। পায়ের তলায় সাপটা গর্জন করে চলেছে। তপু বেগতিক দেখে দীপুর কোমর জড়িয়ে দুটো পা গুটিয়ে নিল। কিন্তু এভাবে ছোট একটা হাতল ধরে দীপু কতক্ষণ ঝুলে থাকবে? তার উপর তপুর ভার। সাপটা বোধহয় ওদের সন্ধান পেয়েছে, লাফিয়ে উঠে বারবার দেওয়ালে ছোবল দিচ্ছে। তার উপর পায়ের কাছে বারবার হাত দুটো পিছলে যাচ্ছে। তাই দীপু প্রাণপণ শক্তিতে হাতলটা আঁকড়ে ধরলো। হঠাৎ খট করে একটা শব্দ, তারপর ঘর ঘর করে একটানা আওয়াজ। মনে হলো দেওয়ালটা আস্তে আস্তে যেন সরে যাচ্ছে। কি হচ্ছে বোঝবার আগেই দীপু আর তপু গড়িয়ে পড়ল। দেওয়ালের ওপাশে আবার শব্দ করে দেওয়ালটা বন্ধ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চুপচাপ। তপু প্রথমে উঠে বসলো। জায়গাটা খুব অন্ধকার নয়, কোথা থেকে ম্লান নীলচে আলো আসছে। তপু আস্তে আস্তে ডাকলো, দীপু, দীপু, এই দীপু। একটু দূর থেকে ক্ষীণ কণ্ঠে উত্তর এলো, উহ। শব্দ অনুসরণ করে হামাগুড়ি দিয়ে তপু এগিয়ে গেল। এত নিচু ছাদ, উঠে দাঁড়ানো সম্ভব নয়। দুটো বস্তার মাঝখানে দীপু পড়ে রয়েছে। তপু কাছে গিয়ে হাত ঠেকাতেই দীপু উঠে বসলো। বেশি লেগেছে? দীপু মাথায় হাত বোলাতে বোলাতে বলল, না, আচমকা ছিটকে পড়ে কেমন ভয় পেয়ে গিয়েছিলাম। দুজনে পাশাপাশি বসলো। তপু বলল, আমাদের সঙ্গে সাপটা তো এদিকে ঢুকে পড়েনি? দীপু একবার এদিক ওদিক চেয়ে বলল, বোধ হয় না। দেওয়াল ফাঁক হওয়ার সঙ্গে সঙ্গে
আমি পা দুটো ছুঁড়তেই মনে হলো সাপটা পায়ের ধাক্কায় ছিটকে গেল। খুব ঠান্ডা, বরফের মতো একটা স্পর্শ। কিন্তু কিন্তু এই জায়গাটা কি? কিছু বুঝতে পারছি না। একবার ঘুরে দেখা যাক। সিঁড়ির মতো দুটো ধাপ, তারপর প্রশস্ত একটা হল, একটা টেবিল, চারটে চেয়ার, পাশে একটা আলমারি। দীপু আলমারি খুলে দেখলো পাউরুটি, বিস্কুট, টিন ভর্তি মাছ, সিরাপ, আরো নানা রকমের জিনিস সাজানো। দীপু আর থাকতে পারলো না, বলল, জায়গাটা পরে দেখবো, আগে আয় খেয়ে নি, খিদে চোখ অন্ধকার দেখছি। দুজনে পেট পুড়ে খেয়ে নিল। আহ, আহ, শরীর কিছুটা ঠিক হলো। পেটের মধ্যে মাঝে মাঝে যে যন্ত্রণা হচ্ছিল সেটা কমলো। দীপু আর তপুর দুজনেরই। চল, এদিক ওদিক দেখি এইবার। আমার মনে হয় এটা ওদের লুকোনোর জায়গা। কাদের? যারা এইসব গাঁজা, আফিন, কোকেনের ব্যবসা করে, সেই জন্য সারা বাড়িতে এত সব কলকবজা বসানো। পুলিশ হানা দিলে এইখানে কিছুদিন লুকিয়ে থাকে। কিন্তু লোকটাকে মারলো কে? দীপু বলল, কি জানি, দলের কেউ হয়তো। এইসব ব্যবসায় ভাগ নিয়ে রেষারেষি হয়, বইতে পড়িসনি? তপু ঘাড় নাড়তে গিয়েই থেমে গেল। লাফিয়ে টেবিলের উপরে শুয়ে পড়ে বলল, বাবা গো, সাপ সাপ সাপ! ঠিক পাশেই শোঁ শোঁ শব্দ, এক টানা। দীপুও তপুর মতো টেবিলের উপরে উঠতে যাচ্ছিল। হঠাৎ তার নজরে পড়ে গেল ছাদ ফুঁড়ে একটা টিনের নল উপরে উঠেছে। বাইরে থেকে বাতাস সেই নলের মধ্যে দিয়ে ভেতরে ঢুকছে। তারই শোঁ শোঁ আওয়াজ। এই ব্যাপারটি বুঝলি তপু, সাপ নয়। তবে বিজ্ঞানের বইতে পড়িসনি? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। মাটির তলায় এই সব কামরায় ওই নল দিয়ে বাতাস আসছে। কিন্তু কোনো রকমে যদি ওই বাতাস বন্ধ হয়ে যায়, তাহলেই আমরা খতম। তপু টেবিল থেকে নেমে পড়ল। এখানে ছাদ খুব নিচু নয়, তারা কোনো রকমে দাঁড়াতে পারে। বলল, চল এদিক ওদিক ঘুরে দেখি, বের হবার কোনো রাস্তা আছে নাকি। দুজনে হাঁটতে লাগলো। বেশি হাঁটতেও হলো না। সামনেই বাধা, পাথরের শক্ত দেওয়াল, অর্থাৎ পথ বন্ধ। দীপু বলল, তার মানে? তবু পাথরের দেওয়ালে নানা জায়গায় ঘুষি মেরে দেখল সবটাই নিরেট, কোথাও কোথাও কোনো ফাঁক নেই। আরে কি হবে? মেঝের উপরে বসে পড়ল তপু। তাহলে বুঝতে হবে বের হবার অন্য কোনো পথ নেই। যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়েই বেরোতে হবে। কিন্তু কিন্তু তা কি করে হবে? সে দরজা তো বন্ধ। বন্ধ হোক, এদিক থেকেও খোলবার কোনো কলকবজা নিশ্চয়ই আছে। বোধহয় বিপদের আশঙ্কা দেখলে হাতল টেনে এই সুড়ঙ্গ ঘরে সবাই চলে আসতো। কিছুদিন কাটিয়ে আবার কোনো রকমে এদিক থেকে দেওয়াল সরিয়ে ওদিকে চলে যেত। চল ওই দেওয়ালের কাছে গিয়ে দেখি একবার। দুজনে সেখান দিয়ে ছিটকে পড়েছিল, আবার সেখানে গিয়ে দাঁড়ালো। এদিকে পাথর নয়, পালিশ করা কাঠের দেওয়াল। দীপু আর তপু তন্ন তন্ন করে খুঁজেও কোনো হাতল বা বোতাম দেখতে পেল না। ক্লান্ত হয়ে দুজনে সিঁড়ির ধাপে বসে পড়ল। মা গো, আর কত কষ্ট করব। আহ দীপু বলল, আচ্ছা, খাবার ঘর তো রয়েছে, কিন্তু লোকগুলো শোয় কোথায়? দুজনেই এদিক ওদিক দেখল। প্রথমে আলো থেকে এসে আধো অন্ধকারে দেখতে অসুবিধে হচ্ছিল। এখন এখানে কিছুকাল কাটাবার পর চারিদিক বেশ পরিষ্কার।
দীপুই এদিক ওদিক দেখল। আমার মনে হচ্ছে এই নরম বস্তাগুলোর ওপরই বোধহয় সুতো। ভিতরে কি আছে কে জানে, বেশ নরম বলে মনে হচ্ছে। দীপু আর তুপু উঠে দাঁড়িয়ে বস্তাগুলো দেখল। কোণের দিকে গোটা তিনেক ছোট ছোট বস্তা। বোঝা গেল এগুলো মাথার বালিশ হিসেবে ব্যবহার করা হয়, আর বড় বস্তাগুলো শোবার গদি। এত নরম, ভিতরে কি আছে? দীপু টিপে টিপে দেখল। দাঁড়া, দেখছি আমি। তপু খাবার ঘরে চলে গেল। আলমারির মধ্যে সে ছুরি, কাঁটা, চামচ দেখেছিল। একটা কাঁটা হাতে করে ফিরে এলো। কাঁটাটা সজোরে বস্তার এক কোণে বসিয়ে দিতেই কালো গুঁড়ো হাতের উপরে পড়ল। সেগুলো নিয়ে আলোর নিচে গিয়ে দুজনে দাঁড়ালো। দেখেই বুঝতে পারল এগুলো কাঠের মিহি গুঁড়ো। এই জন্যই এগুলোর ওপর ছিটকে পড়েও দুজনের বিশেষ লাগেনি। এবার তপু বলল, এবার আমাদের কি কর্তব্য? কি আর কর্তব্য, শুয়ে পড়া উচিত। নিশ্চয়ই অনেক রাত হয়েছে। অবশ্য এখানে ঘড়ি যখন নেই, তখন রাত দিন সবই সমান। তবে বিকালে আমরা প্যাকেট হাতে লোকটার ঘরে ঢুকেছিলাম, তারপর অনেক সময় কেটেছে। এখন যে রাত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দুজনে দুটো বস্তার উপরে শুয়ে পড়ল, ছোট বস্তা মাথায় দিয়ে। ভেবেছিল শুলেই ঘুম আসবে, কিন্তু এলো না। নানা রকম চিন্তা মাথায় এলো। এমনও তো হতে পারে আর কোনোদিন দরজা খুলল না, ক্রমে ক্রমে খাবার সব শেষ হয়ে গেল, কিংবা বাইরের বাতাস কোনো কারণে বন্ধ হয়ে গেল। তাহলে দীপু আর তপুর নিশ্চল দেহ বিদেশের এই অন্ধকূপে পড়ে থাকবে। কেউ কোনো দিন খোঁজ পাবে না। যদি দরজা খুলে যায়, তাহলে যারা খুলবে তারা দীপু আর তপুকে ছাড়বে না। কি করে এখানে এলো তার কৈফিয়ত তলব করবে। যদি প্রয়োজন বোধ করে কিংবা সন্দেহ করে, তাহলে এদের মতো দুটো ছোট ছেলেকে শেষ করে দেওয়া এদের সামান্য ব্যাপার। হঠাৎ কথাটা মনের হতেই তপু বিছানার উপরে উঠে বসল। দীপু, দীপু, দীপু ঘুমালি? দীপু ঘুমায়নি। একটা হাত চোখের উপরে রেখে আকাশ পাতাল ভাবছিল। সে উত্তর দিল, কি রে তপু, সেই প্যাকেটটা আমরা কোথায় ফেলে এসেছি? ওই লোকটার টেবিলের ওপরে। ওই প্যাকেটে কোনো রকম চিহ্ন নেই তো? কি জানি, লক্ষ্য করিনি। কেন? ভাবছি যদি কোনো রকম সাংকেতিক চিহ্ন থাকে আর মৃত্যুর কিনারা করতে এসে পুলিশের হাতে ওই প্যাকেট পড়ে, তাহলেই সর্বনাশ। কেন সর্বনাশ? কেন সর্বনাশ নয়, পুলিশ হয়তো সেই সাংকেতিক চিহ্ন অনুসরণ করে আলিমকে গ্রেপ্তার করতে পারে। করুক, আমাদের কি? ওদের দলে তো অনেক লোক আছে, তাদের রাগটা থাকবে আমাদের ওপর। যদি এখান থেকে কোনো রকমে উদ্ধার পাই, তাহলেও আর নিরাপদে দেশে পৌঁছতে পারবো না। দলের লোক আমাদের শেষ করে দেবে। অনেক রাত, কত রাত জানবার উপায় নেই। ওদের মনে হলো কাঠের দেওয়ালের ওপাশে যেন কতগুলো মানুষের চলার শব্দ, কারা যেন জোরে জোরে হাঁটছে। দীপু আর তপু দুজনেই উঠে বসল। কিছু বলা যায় না, এখনই হয়তো কাঠের পার্টিশন ফাঁক হয়ে যাবে। সেই ফাঁক দিয়ে পিস্তল হাতে লোকেরা এ পাশে ঢুকে পড়বে, ঠিক যেমন রহস্য কাহিনীতে ঘটে। তারপর তারপর কি হবে ওরা ভাবতে পারল না, ভাবতে সাহসই হলো না। দেশের বাড়ির কথা মনে পড়ল, সব কিছু চোখের সামনে ভেসে উঠল, সেখানকার আত্মীয় স্বজনের কথা। কিন্তু না, কিছুক্ষণ পর সব নিঝুম, আওয়াজ থেমে গেল। দীপু আর তপু ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়ল।
এভাবে 2 দিন 2 রাত কাটলো। অবশ্য দীপু আর তপুর হিসেবে বাইরে দিন না রাত বুঝবার উপায় নেই। 3 দিনে দিন বিপদে পড়ল। আলমারি খালি, খাবার সব শেষ, শুধু জলের বোতল রয়েছে। দীপু কপাল চাপড়ালো। সর্বনাশ, কি হবে? তপু কিছু বলল না। দুজনেই বুঝতে পারলো খাবার ফুরিয়ে আসছে, কিন্তু দুজনেরই মনের গোপনে আশা ছিল কিছু একটা হবে। ওরা হয়তো এই পাতাল থেকে মুক্তি পাবে। কি হবে এইবার? থালায় পাউরুটির গুঁড়ো পড়েছিল, দুজনে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খেলো। সিরাপের বোতলে জল দিয়ে তাই পান করলো। বিকালে দুজন আলমারির প্রত্যেকটি তাক ভালো করে খুঁজলো। সব পরিষ্কার, কোথাও একটা দানাও নেই। একটু তাড়াতাড়ি দুজনে শুয়ে পড়লো। ভোরে উঠে আর দাঁড়াবার শক্তি নেই। বস্তায় হেলান দিয়ে দুজনে চুপচাপ বসে রইল। এতদিন যে আশাটুকু নির্ভর করে বাঁচছিল সেটাও আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। মাটির নিচে এই অন্ধকূপে যে তাদের মৃত্যু, এ বিষয়ে আর তাদের কোনো সন্দেহ রইল না। একসময় দুজনে উঠল। জলের বোতলও প্রায় শেষ হয়ে আসছে। অবশ্য স্নানের ঘরে চৌবাচ্চায় জল আছে, দরকার হলে সেই জলই পান করবে। টিনার বোতলগুলো আছড়ে ফেললো মাটিতে। একেবারে তলায় কিছু সিরাপ, কিছু জেলি লেগেছিল। আঙুল দিয়ে দীপু আর তপু যার নাগাল পাচ্ছিল না। কাঁচের টুকরোগুলো তুলে নিয়ে তাই চাটতে লাগলো। খেতে খেতে একটু পরে নোনতা স্বাদ লাগতে দুজনে চমকে উঠলো। হাত দিয়ে দেখলো ঠোঁট কেটে দরদর করে রক্ত পড়ছে। জল দিয়ে দুজনে ঠোঁট ধুয়ে ফেললো। তারপর আবার ফিরে গিয়ে বসলো বিছানায়। কথা বলার চেষ্টা করলো, কিন্তু পারল না। শরীর ভীষণ দুর্বল। অনেকক্ষণ পর তপু বলল, "উহ, উহ, দীপু, কি আগে শেষ হবে কিছুই ঠিক নেই। যদি আমি আগে যাই আর কোনো রকমে তুই মুক্তি পাস, তাহলে দেখিস আমার দেহটা যেন শিয়াল কুকুরে না খায়, একটা সদ্গতি হয়, একটা সদ্গতি।" কান্নায় গলার স্বর বন্ধ হয়ে যাওয়ায় তপু আর কথা বলতে পারল না। দীপুরও চোখে জল, দুটো ঠোঁট থরথর করে কাঁপছে। সারা রাত দুজনে এপাশ ওপাশ করলো, চোখে এক ফোঁটা ঘুম এলো না। পরের দিন দীপু উঠে দাঁড়ালো, কিন্তু তপু পারল না। সে চুপচাপ বিছানায় শুয়ে রইল। দীপু বলল, কি মনে হচ্ছে জানিস তপু? তপু কোনো উত্তর দিল না, শুধু দুটো ভ্রু তুলল। যদি সুড়ঙ্গের মধ্যে না থেকে ওপরে কোনো জঙ্গলের ধারে এই অবস্থা হতো, তাহলে গাছের একটা পাতাও আস্ত থাকতো না, সব খেয়ে শেষ করতাম। আবার দীপু খোঁজা শুরু করলো, শুধু আলমারির ভিতরটা নয়, সারা মেঝে। যদি অন্য কোনের দিনের খাবারের একটু টুকরো মেঝের উপরে পড়ে থাকে, কিন্তু না, কোথাও কোথাও কিচ্ছু নেই। নিজের জন্য দীপু অতটা ভাবছে না, ভাবছে তপুর জন্য। বয়সে অল্প ব্যবধান, ভাই হলেও দুজনে বন্ধুর মতো। ছেলেবেলা থেকে একভাবে একসঙ্গে মানুষ হয়েছে। যদি দুজনে একসঙ্গে শেষ হয়ে যায়, তাহলে ক্ষোভের কিছু নেই। একজনের চরম দুর্দশা আর একজনকে চোখে দেখতে হবে না। কিন্তু তা কি হবে? ঈশ্বর কি এত করুণাময় হবেন? অন্তত দীপু আর তপুর প্রতি
ঈশ্বরের করুণা যে কম, সে পরিচয় তারা পেয়েছে। কোনোদিনই তিনি এদের প্রতি সদয় নন। সদয় হলে তাদের এমন অবস্থা হবে কেন? আচ্ছন্নের মতো দুজনে শুয়ে রইল। মাঝরাতে হঠাৎ দুম দুম শব্দে দীপুর ঘুম ভেঙে গেল। বিছানার উপরে উঠে বসেই সে চমকে উঠল। তপু উঠে পাগলের মতো কাঠের দেওয়ালে ঘুষি মারছে। তার চুল উস্কো শুষ্ক, দুটো চোখ লাল, জড়ানো গলায় কেবল বলছে, খোল 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 খোল। দীপু বুঝতে পারল তপু প্রকৃতিস্থ নয়, অনাহারে তার মাথায় গোলমাল হয়েছে। দীপু লাফিয়ে গিয়ে তপুকে জড়িয়ে ধরলো। এই তপু, তপু, তপু কি করছিস? তপু কোনো উত্তর দিল না। দীপুর দিকে ফিরেও তাকালো না। দেয়ালে অনবরত ঘুষি মারতে লাগলো। এত জোরে তপু ঘুষি মারছে, একটু পরেই তার হাত ক্ষত বিক্ষত হয়ে যাবে। দীপু তপুকে টেনে সরিয়ে আনার চেষ্টা করলে দেওয়ালের কাছ থেকে পারল না। তপুর গায়ে যেন অসীম শক্তি। দীপু প্রাণ চেষ্টায় তাকে সরিয়ে আনবার জন্য টানলো। দুজনেই জড়াজড়ি করে সিঁড়ির ওপর গড়িয়ে পড়ল। পাছে গড়িয়ে আরো নিচে পড়ে যায়, সেই ভয়ে দীপু জোরে সিঁড়ির একটা ইঁট আঁকড়ে ধরল। আশ্চর্য কাণ্ড! সঙ্গে সঙ্গে ইঁটটা খসে পড়ল। ফাঁকের মধ্যে চকচকে একটা হাতল। কিছু না ভেবেই দীপু হাতলটা ধরে টানলো। ঘর ঘর শব্দে কাঠের দেওয়াল ফাঁক হয়ে গেল। 2-3 মিনিট তপু আর দীপু কোনো কথা বলতে পারল না। নির্বাক বিস্ময়ে সেই ফাঁকের দিকে চেয়ে রইল। তপু ছুটে এপারে আসছিল। দীপু বাধা দিল। তারা তপু, তারা তপু, এখনই যাস না, আমি আগে উঁকি দিয়ে চারিদিকটা দেখে আসি। তপু বস্তায় হেলান দিয়ে বসলো। দীপু সাবধানে পা ফেলে দেওয়ালের কাছে এলো। মুখ বাড়িয়ে এদিক ওদিক দেখলো। আশ্চর্য কাণ্ড! সমস্ত চার অদৃশ্য, সাপের চিহ্ন মাত্র নেই। তার মানে দীপু আর তপু যখন সুড়ঙ্গপুরীতে ছিল, তখন নিশ্চয়ই কেউ এসেছিল এখানে। দীপু পাশের ঘরে গেল। আরো তাজ্জব ব্যাপার, মৃতদেহ নেই, সব পরিষ্কার। দীপু আবার ফিরে গিয়ে ফাঁকের কাছে দাঁড়ালো। ভেতর দিকে চেয়ে ডাকলো, এই তপু, তপু, বাইরে চলে আয়। কিছুক্ষণ আগে পর্যন্ত তপুর চলার শক্তি ছিল না, ক্ষুধা তৃষ্ণায় কাতর। কিন্তু মুক্তির আনন্দে তপু সব যন্ত্রণা ভুলে গেল। লাফিয়ে এপারে চলে এলো। চলে এসেই দাঁড়িয়ে পড়ল। কি হলো? দীপু জিজ্ঞাসা করলো। আচ্ছা, ফাঁকটা বন্ধ হচ্ছে না কেন? আমরা যখন ভিতরে ঢুকেছিলাম তখন তো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল। তপু এই প্রশ্নের উত্তর দিল। দীপু ভুরু কুঁচকালো। যাকে, যা হচ্ছে হোক, চল আমরা এখান থেকে পালাবার ব্যবস্থা করি। তপু বলল, এখন নয়, আর একটু অন্ধকার হোক, কিছু তো বলা যায় না, কেউ হয়তো এ বাড়ির ওপর নজর রাখছে। দীপু আর তপু এদিকের ঘরে এসে দাঁড়ালো। দীপু আর তপু নদীর ধারে যখন এসে পৌঁছলো, বেশ রাত হয়েছে। কাছাকাছি একটাও সাম্পান নেই। ঘাটের উপর তপু আর দীপু বসলো। চোখ রইল জলের দিকে, যদি কোনো সাম্পান চোখে পড়ে ডাকবে। 0.5 ঘন্টার ওপর কিছুই দেখতে পেল না। একটা মোটর লঞ্চ তীর বেগে জল কেটে বেরিয়ে গেল। তারপর ঢেউয়ের তোলার ওপর একটা সাম্পান দেখা গেল। সাম্পানটা এদিকেই আসছে। দুজনেই মাথার উপর হাত তুলে চেঁচাতে লাগলো, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, এদিকে, এদিকে।
মাঝি দেখতে পেয়েছিল। সাম্পানটা ঘাট বরাবর এনে রাখলো। এখানে সব মাঝি চট্টগ্রামের অধিবাসী, কাজে কথা বলতে কোনো অসুবিধে হলো না। মাঝিকে দীপু বলল, আমরা ওপারে যাব। উপারে যাবা? সঙ্গে বড় কেউ নাই? তপু ঘাড় নাড়ল। না। ঠিক আছে, চলে এসো। সাম্পান যখন নদীর মাঝামাঝি, তখন দীপু জিজ্ঞাসা করলো, ওপারের নাম কি? বইটা চালাতে চালাতে মাঝি বলল, ডালা। তারপরে কি খেয়াল হতে মাথা ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, তোমরা এদেশে বুঝি নতুন আইসো? দীপু মাথা দোলালো, অর্থাৎ হ্যাঁ। মাঝি আবার প্রশ্ন করলো, ইকেনে তাকো কোথায়? দীপু একটু ঢোক গিলে বলল, জেটির কাছে এক হোটেলে আছি। কোন জেটি? দীপু আর তপু উত্তর দেবার আগে মাঝি নিজেই বলল, ব্রুম কিং স্ট্রিটের জেটির কাছে তো। বুঝেছি, রয়্যাল হোটেল। সাম্পান এপারে ঘাটে এসে লাগলো। কাদায় একটা বাঁশ পুঁতে সাম্পান বেঁধে মাঝি বলল, দাও, ভাড়াটা মিটায় দাও, অনেক রাত হয়েছে। তপু আর দীপু নিজের পকেট থেকে পয়সা বের করলো। 8 আনা আর 4 আনা, সব শুধু 12 আনা। এই পয়সা নিয়েই তারা বাড়ি থেকে বেরিয়েছিল। 12 আনা পয়সা মাঝির হাতে দিতেই সে রেগে উঠল। তার মানে এত রাতে পার করলাম, তাও দুজনারে, ভাড়া মাত্র 12 আনা। আমাদের কাছে আর একটাও পয়সা নেই, বিশ্বাস করো। দরদস্তুর না করে সাম্পানে ওঠো কেন? আমি 2 টাকা ভাড়া চাই, ওসা বুঝি নে। মাঝি বাঁশ থেকে দড়ি খুলে নিয়ে চেঁচিয়ে বলল, যাও যাও যাও, নেমে পড়ো, আমি সাম্পান ছাড়বো। অগত্যা দুজনে লাফিয়ে কাদার উপর নেমে পড়ল। কাদা ভেঙে রাস্তার উপরে এসে উঠল। রাস্তা ফাঁকা, কোথাও কিছু নেই। দীপু রাস্তার এক পাশে বসে পড়ে বলল, এখন উপায়? উপায় আর কি, শহরের দিকে হাঁটা যাক। কোনো রকমে যদি সেই জেটিতে গিয়ে পৌঁছাতে পারি আর দেখি কোনো জাহাজ দাঁড়িয়ে আছে, তাহলে ক্যাপ্টেনের হাতে পায়ে ধরে দেশে ফেরার ব্যবস্থা করব। দীপু উঠে দাঁড়িয়ে বলল, শহর তো অনেক পথ। দুজনে হাঁটতে আরম্ভ করলো। মাঝে মাঝে 2-1টা কুকুরের চিৎকার শোনা গেল। গোটা কয়েক কুকুর তাদের দিকে তেড়ে এলো। ঢিল ছুঁড়ে দুজনে তাদেরকে তাড়ালো। পথে 2 বিশ্রাম করে নিল। কিছুক্ষণ পরে দীপুর খেয়াল হলো, দেখ তপু, পিছনে একটা আলো দেখা যাচ্ছে। তপু চেয়ে দেখলো, আলোটা স্থির নয়, চলমান। দুজনে একপাশে সরে এসে দাঁড়ালো, যাতে আলোটা এগিয়ে তাদের পাশ কাটিয়ে যায়। কিন্তু আশ্চর্য, আলোটা এগোলো না, সমান দূরত্ব রেখে একভাবে জ্বলতে লাগলো। কেউ আমাদের অনুসরণ করছে না তো? তার আর আশ্চর্য কি? বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দুজনে আবার চলতে আরম্ভ করলো। এক জায়গায় অনেকগুলো গাছের জটলা, ডাল বেয়ে কিছু লতা পাতা উঠেছে, জায়গাটা ঝুপসি অন্ধকার করে রেখেছে। কাছাকাছি এগিয়ে আসতেই দীপু আত্মপুর কানে একটা গোঙানির শব্দ শোনা গেল। কোথায় কে যেন কাঁদছে। দীপু বলল, রাত্রে শকুনের বাচ্চা ঠিক ওই রকম ভাবে কাঁদে, তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি যেতে গিয়েও কিন্তু পারল না, দাঁড়িয়ে পড়তে হলো। মানুষের গোঙানির শব্দ, যন্ত্রণায় কে যেন ছটফট করছে, খুব কাছে। একবার দেখে এলে হয় না? তপু বলল, আবার কোনো বিপদের মধ্যে পড়বো? দীপু সাবধান করে দিল, উঁকি দিয়ে দেখি ব্যাপারটা কি। একটা কচু ঝোপের ফাঁক দিয়ে
দেখেই দুজনে চমকে উঠল। আকাশে ম্লান জ্যোৎস্না, আবছা সব কিছু দেখা যাচ্ছে। একটা লোক ঘাসের উপর শুয়ে আছে, তার মাথার কাছে চাপ চাপ রক্ত। সেও বোধহয় দীপু আর তপুকে দেখতে পেয়েছিল। অনেক কষ্টে একটা হাত তুলে দুজনকে ডাকলো, "আহ, আহ, 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 হেল্প, হেল্প!" একটু ইতস্তত করে দীপু আর তপু এগিয়ে দাঁড়ালো। মুখে নিচটা মাফলার দিয়ে ঢাকা, দুটো চোখে যন্ত্রণার ছায়া। হাত বাড়িয়ে দীপু একটা হাত ধরলো, আর একটা হাত প্রসারিত করে দিল তপুর দিকে। তপু তার একটা হাত আঁকড়ে ধরলো। দুজনের সাহায্যে লোকটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে আঙুল দিয়ে একটু দূরে দেখিয়ে জড়ানো গলায় কি পড়ল, যেদিকে লোকটা আঙুল নির্দেশ করলো সেদিকে চোখ দুটো কুঁচকে দুজনে দেখলো কতগুলো গাছের ফাঁকে একটা সাদা রঙের বাড়ি। লোকটা ইঙ্গিতে যা বলল তাতে দীপু আর তপু এইটুকু বুঝতে পারলো লোকটা ওই বাড়িতে যেতে চায়। তার জন্য তার দীপু আর তপুর সাহায্যের প্রয়োজন। লোকটা যেমন অবস্থা, একলা হাঁটা তার পক্ষে অসম্ভব। দীপু আর তপু লোকটার হাত নিজেদের কাঁধের উপর রেখে আস্তে আস্তে পা ফেলে রাস্তা ছেড়ে মাঠের উপর দিয়ে চলতে লাগলো। জোরে চললে পাছে লোকটার ঝাঁকুনি লাগে, সেই জন্য যথাসম্ভব সতর্ক হলো। বাড়ির কাজ বরাবর এসে তপু একবার পিছন ফিরে দেখল, ঠিক ঝোপটার পাশে আলোটা স্থির হয়ে রয়েছে। দীপুকে কথাটা বলতে গিয়েই তপু থেমে গেল। লোকটার যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। তপুরই দোষ, সে ঘাড় ফিরিয়ে পিছন দিকে দেখতে গিয়ে লোকটার হাতে ধাক্কা দিয়ে ফেলেছিল। বাড়ির দরজা বন্ধ ছিল। দীপু হাত রাখতেই খুলে গেল। খোলার সঙ্গে সঙ্গে ওরা তিনজনে ভেতরে ঢুকলো না। দরজা সম্বন্ধে দীপু আর তপুর ভয় ছিল, তাই দুজনে দরজাটা ভালো করে পরীক্ষা করে তবে বাড়ির মধ্যে পা রাখলো। হঠাৎ আবার দরজা না বন্ধ হয়ে যায়, সেরকম কিছু হলো না। একটা বড় সোফার উপরে লোকটাকে সাবধানে শুইয়ে দিয়ে দুজনে বেরোতে গিয়ে বাধা পেল। লোকটা হাততালি দিল। ওরা ফিরতে হাতের ভঙ্গিতে জল চাইল। জল যে পাশের ঘরে পাওয়া যাবে তাও ইঙ্গিতে বুঝিয়ে দিল। পাশে ছোট একটা ঘর, গ্লাস প্লেট সাজানো, মাঝখানে টেবিল চেয়ার, বোধহয় খাবার ঘর। তপু বলল, এই বাড়িটা বোধহয় লোকটারই হবে। কিন্তু কি ওভাবে মাথায় চোট মারল? দীপু গ্লাসে জল ভরতে ভরতে বলল, বোধহয় ডাকাতরা আক্রমণ করে পয়সা কড়ি সব কেড়ে নিয়েছে, দয়া করে প্রাণে মারেনি। লোকটাকে জল দিয়ে যদি কিছু খেতে চাই নিশ্চয়ই না বলবে না, দেখা যাক। দুজনে আবার এদিকের ঘরে এলো। দীপুর হাতে জলের গ্লাস, পিছনে তপু। এ ঘরে ঢুকতেই দুজনে ভয়ে চিৎকার করে উঠল, আহ আহ আহ! দীপুর হাত থেকে ঝনঝন শব্দে গ্লাসটা মেঝের ওপরে পড়ে চুরমার হয়ে গেল। যে লোকটা কিছুক্ষণ আগে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাচ্ছিল, সে যে এভাবে এর মধ্যে রিভলভার হাতে নিয়ে বসে সেটা দীপু আর তপুকে তাক করে থাকবে ওরা ধারণা করতে পারেনি। কিন্তু আরো বিস্ময়ের কথা, এই লোকটার চেহারার সঙ্গে নদীর ওপারে পোড়ো বাড়িতে চেয়ারের উপরে মৃত লোকটার চেহারার কোনো প্রভেদ নেই। তাহলে
সে লোকটা কি মৃতের ভান করেছিল? তাই বা কি করে সম্ভব? গায়ে হাত ঠেকাতেই লোকটা যেভাবে মেঝের ওপর ছিটকে পড়েছিল, সেটা জীবিত লোকের পক্ষে কোনো রকমই সম্ভব নয়। দীপু আর তপু এগোবার চেষ্টা করতে গিয়েই থেমে গেল। লোকটা ভাঙা ভাঙা বাংলায় বলল, সাবধান শয়তানের বাচ্চারা, আরেক পা এগুলেই খতম করে দিব। আমার রিভলভারে সাইলেন্সার লাগানো আছে, একটুও শব্দ হবে না, শুধু সামান্য একটু ধোঁয়া, ব্যাস, কাজ শেষ। দুজনে দরজার গোড়ায় হারষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা দাঁতে দাঁত চেপে আবার বলতে লাগলো, সত্যি কথা বল, সত্যি কথা বল, আমার যমজ ভাইকে কে শেষ করেছে? বল বল শয়তানের বাচ্চারা। এবার দীপু আর তপু বুঝতে পারলো, তাহলে যে লোকটা মারা গেছে সে এর যমজ ভাই, তাই চেহারার এমন মিল। তপু কাঁপতে কাঁপতে বলল, কে 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 শেষ করেছে? আমরা কি করে জানবো? সে আর কথা শেষ করতে পারলো না। লোকটা মেঝের ওপর সজোরে বুট ঠুকলো। চুপ রাও মিথ্যেবাদী, কেউটে ছানা, তোরা আলিমে চোর, সেটা আমার জানতে বাকি নেই, ঠিক কিনা বল? এবার দীপু মাথা নাড়লো, না, আমরা কারো চোর নই, আমরা বিদেশে এসে বিপদে পড়েছি। তাহলে পোড়ো বাড়ির মধ্যে কি করতে ঢুকেছিলিস? আমরা একটা প্যাকেট নিয়ে গিয়েছিলাম। কিসের প্যাকেট? তা জানি না। কে পাঠিয়েছিল? দীপু আর তপু চুপ করে রইল। লোকটা বিশ্রী ভাবে চেঁচিয়ে উঠল, চুপ করে থেকে লাভ হবে না, দুটো গুলিতে দুজনের খুলি ফাটিয়ে দেব। উত্তর দে, উত্তর দে শয়তানের বাচ্চা। তপু বলল, আলিম পাঠিয়েছিল। এবার লোকটা প্রচন্ড বেগে হেসে উঠল। পৈশাচিক হাসি। সে হাসিতে মনে হলো বাড়ির জানলা দরজাগুলো যেন ঝনঝন করে কেঁপে উঠল। তোরা বলতে চাস তোরা হালিমের চোর নস? আলিম কেন প্যাকেট পাঠিয়েছিল জানিস? একটু থেমে উত্তরের অপেক্ষা না করে লোকটা বলতে আরম্ভ করলো, প্যাকেট পাঠানো একটা ছোল, তোদের এই জন্য পাঠিয়েছিল যে তোরা ফিরে এসে বলবি যে লোকটা মরে গেছে, তাই কাউকে প্যাকেটটা দিয়ে আসতে পারিসনি। লোকটা সত্যি মরেছে কিনা সেই খবরটা শুধু আলিম তোদের মারফত জানতে চেয়েছিল, তার নিজের যাওয়ার সাহস ছিল না। আছে পুলিশের হাতে ধরা পড়ে কিংবা আমাদের হাতে পড়ে। লোকটা জামার হাতায় মুখটা মুছে নিয়ে বলল, ঠিক সময় খবর পেলে আলিমের অবশ্য নিস্তার ছিল না। আমি যে আবার একটু কাজে বাইরে গিয়েছিলাম, ফিরে এসে খবর পেলাম ভাইকে শেষ করে দিয়েছে। এ খবরটাও পেলাম দুটো পুঁচকে ছোঁড়া ভিতরে ঢুকেছে, কিন্তু বের হতে কেউ দেখেনি। এ কদিন তোরা কোথায় ছিলিস? কোথায় ছিল বলতে গিয়ে দীপু থেমে গেল। তারা যে এদের পালাবার গুপ্ত সুড়ঙ্গ দেখেছে সে কথা জানতে পারলে লোকটা হয়তো আরো ক্ষেপে যাবে। হাতে তো রিভলভার রয়েছে, আঙুলের একটু কারসাজি, ব্যাস, তাদের দুটো দেহ মেঝে লুটিয়ে পড়বে। তাই দীপু একটু ভেবে নিয়ে বলল, কি করব, চারিদিকে সাপ, আমরা ভয়ে রান্নাঘরে ঢুকে বসেছিলাম, সাপ কাঁচের জারের মধ্যে, বেরিয়ে আসতে কতক্ষণ? তপু বলল, যেভাবে জলের ওপর ছোবল দিচ্ছিল, হুম,
লোকটা যেন কি ভাবলো, তারপর বলল, আমি নদীর ওপারে কদিন পাহারা দিচ্ছি, প্রায় সারা দিন রাত। জানি একদিন তোদের এপারে আসতেই হবে। আজ তোদের বাগে পেয়েছি। দীপু বলল, কিন্তু বিশ্বাস করো, আমাদের কোনো দোষ নেই এসব ব্যাপারে। আমরা কিছুই জানতাম না। আমরা জাহাজ থেকে নেমে আলিমের কবলে পড়েছি। আবার লোকটা হাসলো, ছাদ ফাটানো হাসি। বলল, ওসব মায়া কান্না আমি ভুলি না। তোদের নিস্তার নেই, আলিমের দলের কারো পরিত্রাণ নেই। নে নে, কে তোদের ইষ্ট দেবতা তার নাম কর। 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট। 2 মিনিট। এবার দীপু আর তপু দুজনেই ফুপিয়ে কেঁদে উঠল। আমাদের আমাদের বিশ্বাস করো, আমরা তোমাকে একটুও মিথ্যে বলিনি। আমাদের বিশ্বাস করো। চাপ, এটা কোথাও নয়। চমকে দীপু আর তপু পরস্পরকে জড়িয়ে ধরল। ইষ্ট দেবতার নাম তপু আর দীপুর জানা নেই। দীপুর চোখের সামনে তার বাবা আর মার চেহারা ভেসে উঠল। তপুর মনে এলো তার অসহায় মায়ের ছবি। আর জীবনের কোনোদিন তাদের সঙ্গে দেখা হবে না। তারা জানতেও পারবে না তারা জানতেও পারবে না কিভাবে বিদেশে বেঘোরে দুটি কিশোর প্রাণ হারালো। হয়তো কাজ শেষ করে এই নরাধম দুজনের দেহ মাটিতে পুঁতে ফেলবে। তারপর মাংসের গন্ধে কুকুর শেয়ালের দল সেই দেহ বের করে নিজেদের ভোজে লাগাবে। হয়েছে, 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 এবার দাঁড়া সোজা হয়ে। রুক্ষ কঠিন কণ্ঠস্বর। দুজনে দুজনকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। দুজনের চোখে জল ভর্তি। সামনে কিছুই দেখা যাচ্ছে না, সব অস্পষ্ট। আর 2-1 মিনিটের মধ্যে চোখের সামনে চিরদিনের মতো অন্ধকার ঘনিয়ে আসবে। দুম! আচমকা একটা শব্দ। সঙ্গে সঙ্গে ঘরের একমাত্র বাতি নিভে গেল। ভারী একটা জিনিস পড়ার আওয়াজ। অন্ধকারে ঠিক বুঝতে পারল না। মনে হলো দুটো লোক যেন ধস্তাধস্তি করছে, প্রাণপণ বিক্রমে, মরণপণ করে। অন্ধকারে দীপু হাত বাড়িয়ে তপুর হাতটা আকর্ষণ করলো। পালিয়ে যাবার ইঙ্গিত। দুজনে আস্তে আস্তে দরজার কাছে এসে দাঁড়ালো। সন্তর্পণে দরজাটা ঠেলে বাইরে বেরিয়ে এলো। বাইরে খুব অন্ধকার নয়, তরল জ্যোৎস্নায় সবকিছু প্রায় স্পষ্ট দেখা যাচ্ছে। দুজনে ছুটতে লাগলো ঊর্ধ্বশ্বাসে। রাস্তার কাছে বরাবর এসে দুজনে দাঁড়িয়ে পড়ল। তপু বলল, না, না, রাস্তার দিকে যাওয়া ঠিক হবে না। আমাদের কেউ না কেউ দেখে ফেলবে। তার চেয়ে হায়, আমরা জঙ্গলের দিকে ঢুকে পড়ি। একটু ইতস্তত করে দুজনে জঙ্গলে ঢুকে পড়ল। বিরাট কতগুলো গাছ, বোধহয় বট আর অশ্বত্থ। বড় বড় ঝুড়ি নেমেছে ডাল থেকে। তলায় অনেক আগাছা। যদি সাপখোপের উপদ্রব না থাকে তাহলে লুকোবার পক্ষে আদর্শ জায়গা। রাস্তা বেশি দূরে নয়। দুজনে গুঁড়ি দিয়ে একটা ঝোপের পাশে বসলো। দিনের আলো ফুটুক, তারপর রাস্তায় বের হবে। বোধহয় 1 ঘন্টারও বেশি। দুজনে দেখলো
বাড়ির দিক থেকে একটা আলো এগিয়ে আসছে। ঠিক এই রকম আলো ওদের অনুসরণ করেছিল। দুজনে বুকে হেঁটে হেঁটে রাস্তার ধারের একটা গাছের আড়ালে বসলো। কাছে আসতে বুঝতে পারলো একটা সাইকেল। এতক্ষণ সাইকেলটা খুব জোরে আসছিল। রাস্তার কাছে আসতেই তার গতি কমে গেল। রাস্তার ওপার দাঁড়িয়ে আরোহী কিছুক্ষণ এদিক ওদিক দেখলো, তারপর দ্রুত বেগে চলে গেল শহরের দিকে। সাইকেল পথের বাঁকে অদৃশ্য হয়ে যেতে দীপু বলল, লোকটাকে দেখেছিস? তবু ঘাড় নাড়ল। হুম, আলিম। তার মানে এই লোকটাও হয়তো খুন হলো। খুন? নিশ্চয়ই। লোকটাকে খুন না করে আলিম বের হতো না। আলিম আমাদের নিয়ে গেল না সঙ্গে করে? এতক্ষণ বোধহয় বাড়িতে আমাদের খোঁজ করছিল। রাস্তায় এসে এদিক ওদিক দেখেছিল আমাদের খোঁজে। তপু বলল, আমাদের দেখতে না পেয়ে ভালোই হয়েছে। আলিমের ফাঁদে হার নিজেদের জড়াতে চাই না। দীপু চোখ বন্ধ করে হাই তুলল। ক্লান্তিতে দুজনের শরীর ভেঙে পড়েছে। চোখ খুলে রাখাই দুষ্কর। গাছের গুঁড়িতে হেলান দিয়ে দুজনে চোখ বুঝল। ঘুম ভাঙল পাখির কলরবে। ভোর হয়েছে। রাস্তা দিয়ে দু একজন লোক চলেছে। সকলেরই মাথায় ঝুড়ি, ঝুড়ি ভর্তি আনাজ তরকারি। দুজনে উঠে রাস্তায় এলো। একজনকে ডেকে জিজ্ঞাসা করলো, শহর এখান থেকে কত দূর? লোকটা বর্মি। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর হাত মুখ নেড়ে কি বলতে বলতে চলে গেল। বোঝা গেল এদের ভাষা লোকটা বুঝতে পারল না। দুজনে হাঁটতে আরম্ভ করলো। পেটের মধ্যে আবার মোচড় দিচ্ছে। কিছু একটু খেতে পেলে হতো। ভাগ্য ভালো, এবার যে লোকটা দুধের বালতি নিয়ে পাশ কাটিয়ে গেল তাকে হিন্দুস্থানি বলেই মনে হলো। দীপু জিজ্ঞাসা করলো, এখান থেকে শহর কত দূর? কোন শহর? তপু বলল, রেঙ্গুন। নামটা সারেংদের মুখে জাহাজে সে শুনেছিল। রেঙ্গুন! বিস্ময় লোকটা দুটো চোখ কপালে তুলল। তোমরা হেঁটে রেঙ্গুনে যাবে নাকি? সে তো এখান থেকে অনেক দূর। এ জায়গার নাম কেমেন্ডাইন। তার চেয়ে এক কাজ করো, খানিকটা এগিয়ে গিয়ে বাঁহাতে একটা রাস্তা পাবে। সেটা ধরে গেলে স্টেশনে পৌঁছে যাবে। সেখান থেকে বরং ট্রেনে চেপে যাও। লোকটা আর দাঁড়ালো না, তীর বেগে ছুটে চলে গেল। দীপু বলল, ট্রেনে তো চাপবো, কিন্তু ভাড়া? শেষকালে হাজতে পড়বে। একটু পরেই ট্রেনের শব্দ পাওয়া গেল। মনে হয় এতক্ষণ বোধহয় থেমেছিল, এইবার ছাড়ছে। তার মানে স্টেশন খুব দূরে নয়। সত্যি তাই। একটু বাঁক ঘুরতেই স্টেশন দেখা গেল। সামনে অনেকগুলো রিক্সা আর মোটরের ভিড়। কিছু লোকও ছুটোছুটি করছে। দুজনে স্টেশনের এলাকার মধ্যে গিয়ে দাঁড়ালো। একটা সান্ত্বনা, এখানে অনেক লোকজন রয়েছে, কেউ হঠাৎ কোনো ক্ষতি করতে পারবে না। দীপু আর তপু লোহার বেড়ার ফাঁক দিয়ে প্ল্যাটফর্মের উপরে চলে এলো। অনেকগুলো বেঞ্চ পাতা রয়েছে। তার একটার উপরে গিয়ে বসলো। দীপু বলল, এখানে বসে ট্রেনের চলাচল লক্ষ্য করি। যে ট্রেনে দেখব ভিড় বেশি সেটাতে চড়ে বসবো, তাহলে বিনা টিকিটে শহরে গিয়ে পৌঁছতে পারবো। তপু কিছু বলল না, চুপচাপ বসে রইল। অনেকগুলো ট্রেন এলো গেল, কিন্তু দুজনে সাহস করে চড়তে পারল না। এদিকে বেলা বাড়ছে। এভাবে কতক্ষণ বসে থাকবে প্ল্যাটফর্মে? কে তোমরা? গম্ভীর আওয়াজে দুজনে চমকে মুখ ফেরালো। রেলের পোশাক পরা একজন টিকিট চেকার এসে দাঁড়িয়েছে। ভদ্রলোক বাঙালি,
পরিষ্কার উচ্চারণ। দীপু বলল, আমাদের পয়সা নেই, তাই ট্রেনে চড়তে পারছি না। যাবে কোথায় তোমরা? শহরে। তার মানে রেঙ্গুনে? সেখানে কে আছে? এবার দীপু আর তপু বলতে পারল না। কি বলবে? কি আছে শহরে? কার কাছে তারা যাবে? কি হলো, একেবারে থেমে গেলে যে? আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি, মানে বাংলাদেশ থেকে। তোমাদের চেহারা দেখে সেই রকম মালুম হচ্ছে। ওঠো, এসো আমার সঙ্গে। দীপু আর তপু দাঁড়িয়ে উঠল। তপু বলল, কোথায়? শ্বশুর বাড়ি নিশ্চয় নয়, গেলেই বুঝতে পারবে। দুজনকে নিয়ে টিকিট চেকার প্ল্যাটফর্মের বাইরে এলো। টিকিট ঘরের সামনে প্রহারারত একজন বর্মী পুলিশ ছিল। তাকে হাত নেড়ে ডাকলো। পুলিশ আসতে তাকে চাপা গলায় ফিসফিস করে কি বলল। পুলিশ মাথা নেড়ে বেরিয়ে গেল। টিকিট চেকারের কান বাঁচিয়ে দীপু বলল, এবার উপায়? তবু মৃদু কণ্ঠে উত্তর দিল, ঠিক আছে, পুলিশ এই দিক, আর এভাবে ঘুরতে পারছি না। যা বারবার পুলিশের কাছেই বলবো। একটু পরেই পুলিশ ফিরে এলো, হেঁটে নয়, লাল একটা ভ্যানে চড়ে। ভ্যানের মধ্যে থেকেই দীপু আর তপুকে ইশারায় ডাকলো। দীপু আর তপু একটু ইতস্তত করে ভ্যানে উঠে বসলো। দরজা বন্ধ হতে সব অন্ধকার, বাইরের কিছু বোঝবার উপায় নেই। দরজা বন্ধ হতে সব অন্ধকার, বাইরের কিছু বোঝবার উপায় নেই। শুধু এইটুকু বোঝা গেল, মোটর খুব দ্রুত বেগে বাঁকের পর বাঁক পার হচ্ছে। একটা সময় ভ্যান থামলো। পুলিশ নেমে দরজা খুলে দিল। ছোট একতলা বাড়ি, সামনে কতগুলো পুলিশ ঘুরছে, গোটা কয়েক মোটর সাইকেল রয়েছে। নামো নামো। পুলিশের হাত নাড়ার ভঙ্গিতে মনে হলো নামতে বলছে। দীপু আর তপু নেমে পড়ল। সামনের ঘরে বিরাট বহু একটা পুলিশ অফিসার। তার কানে কানে পুলিশ কি বলতেই সে হাত দিয়ে কোণের একটা ঘরে দেখিয়ে দিল। সেই দিকেই বোধহয় হাজত। দীপু আর তপুকে হাজতে কাটাতে হবে। ঠিকই তাই। এবার পুলিশ দীপু আর তপুর শার্টের কলার ধরে টেনে নিয়ে চলল। বাধা দিয়ে লাভ নেই, তাহলে নির্যাতন শুরু হবে। দীপু আর তপু ভাবল, রাখুক হাজতে, আপত্তি নেই, শুধু যেন খেতে দেয়, না খেতে দিয়ে না মারে। দরজা খুলে তার মধ্যে দুজনকে ঢুকিয়ে পুলিশ সজোরে দরজা বন্ধ করে দিল। হাসির শব্দে দুজনে চমকে মুখ তুলল। তারপর আর অনেকক্ষণ চোখ নামাতে পারল না। কোণের দিকে একটা বেতের চেয়ারে হেলান দিয়ে আলিম। দীপু বলল, সর্বনাশ, তাহলে সবটাই ফাঁকি। টিকিট চেকার, পুলিশ সব নকল, আমাদের ধরে আনার ফন্দি। কোথায় ছিলিস শয়তানের বাচ্চারা? আলিম প্রশ্ন করল। তপু বলল, আপনি যেখানে পাঠিয়েছিলেন সেখানে গিয়েছিলাম, তারপর বিপদে পড়ে গিয়েছিলাম, আপনি তো কিছু করলেন না। চুপ রাও, চুপ রাও, মিথ্যাবাদী। হালিম গর্জন করে উঠল, সর্বনাশ করে এসেছিস। যে প্যাকেটটা দিয়েছিলাম সেটা টেবিলের উপরে রেখে এসেছিস, সেই প্যাকেট পুলিশের হাতে পড়েছে। কি চুপ করে আছিস? দীপু বলল, লোকটা মারা গেছে দেখে আমরা এমন ভয় পেয়ে গিয়েছিলাম যে আর কিছু মনে ছিল না আমাদের। মনে ছিল না আমাদের? আলিম ভেঙচি কাটলো। এতদিন এতদিন আমার দলে রয়েছিস, কাজ করছিস আমার সঙ্গে, আর খেয়াল নেই যে হ্যাঁ প্যাকেটের উপর আমার গুপ্ত আস্তানার ঠিকানা রয়েছে।
এবার তপু প্রতিবাদ করলো, কতদিন আছি আপনার সঙ্গে, আমরা কি আপনার দলের লোক? আপনি তো কদিন হলো ভুলিয়ে আমাদের ধরে এনেছেন। দীপু সঙ্গে সঙ্গে বলল, আমাদের জাহাজে উঠিয়ে দিন, আমরা যে দেশের ছেলে সে দেশে চলে যাই, এসব ঝামেলা আমাদের ভালো লাগছে না। আলিম ঠোঁট বাঁকিয়ে হাসতে হাসতে বলল, থানার মধ্যে বসে ইনিয়ে বিনিয়ে খুব মিথ্যে কথা বলছিস, তবে শুনে রাখ, এটা মোটেও থানা নয়, সব সাজানো ব্যাপার, আমার আর এক কারসাজি। মিথ্যে কথা বললে প্রাণ নিয়ে এখান থেকে বের হতে পারবি না রে শয়তান। দীপু অবাক কণ্ঠে বলল, বারে, মিথ্যে বলছি কিনা আপনি জানেন না? আমরা এদেশে এসেছি 10 দিনও নয়, এদেশের ভাষা জানি না, পথ ঘাট চিনি না, তার উপর পদে পদে বিপদ ঘটছে। আপনি সে লোকটার উপর ঝাঁপিয়ে না পড়লে সে তো বন্দুকের গুলিতেই খতম করে দিত আমাদের দুজনকে। কোন লোকটা? আলিম চেয়ারে একটু নড়ে চড়ে বসলো। পুরো বাড়িতে যে লোকটা মারা গিয়েছিল তার যমজ ভাই, সেই তো রক্তাক্ত অবস্থায় পড়েছিল ভান করে, আমরা তাকে বাড়িতে পৌঁছে দিতে গিয়েই বিপদে পড়লাম। আলিম নির্বাক, একটা কথাও বলল না। তপু প্রায় কান্না জড়ানো গলায় বলল, আপনার দুটো পায়ে ধরে মিনতি করছি, আমাদের কোন রকমে যেতে পৌঁছে দিন, আমরা যেমন করে পারি ফেরবার ব্যবস্থা করব। তপুর কথা শেষ হতেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। আলিম দাঁড়িয়ে উঠে দুহাতে নিজের মুখটা চাপলো, তারপর পাতলা রবারের মুখোশটা তার পায়ের তলায় খসে পড়ল। কোথায় আলিম? এ তো সম্পূর্ণ অন্য একটা লোক, টকটকে গৌরবর্ণ, কোঁকড়ানো পিঙ্গল চুলের রাশি, তীক্ষ্ণ দুচোখের দৃষ্টি। দীপু আর তপু আর্তনাদ করে পিছিয়ে সরে গেল। হা, কে? শোনো, ভয় পেও না, জলদগম্ভীর কণ্ঠস্বর। আমি আলিম সেজে তোমাদের পরীক্ষা করছিলাম। মনে হচ্ছে তোমরা আলিমের দলের নও, ভয় দেখিয়ে আলিম তোমাদের দিয়ে কাজ হাসিল করাতো। একটা বড় সুবিধা, তোমরা পথঘাট চেনো না, এদেশের ভাষাও জানো না, কাজেই তোমরা প্রায় অন্ধ আর বোবা লোকের সমান। সাহসে ভর করে দীপু প্রশ্ন করল, আপনি কে? আমি গোয়েন্দা ম্যালকম। অনেক দিন থেকে আমি আলিমের দলের সন্ধানে রয়েছি। তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। বলুন। পোড়ো বাড়িতে যে একটা খুন হবে আমি জানতাম, কিন্তু আমার পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল। সেখানে গিয়ে তো তোমাদের দেখতে পেলাম না, অথচ তোমরা বলছো মৃত লোকটা চেয়ারের উপরে বসেছিল, তোমাদের ধাক্কায় মেঝেয় লুটিয়ে পড়েছে। তপু বলল, আমরা গুপ্ত সুড়ঙ্গের মধ্যে ছিলাম। গুপ্ত সুড়ঙ্গ? ওখানে গুপ্ত সুড়ঙ্গ আছে? গুপ্ত সুড়ঙ্গ যে আছে তাই বা তোমরা জানলে কি করে? গোয়েন্দা ম্যালকমের চোখে যেন সন্দেহের ছায়া নামলো। দীপু বলল, আমাদের একবার নিয়ে চলুন সেখানে, তাহলে সব বুঝতে পারবেন। ম্যালকম উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, চলো তাহলে। তপু আর পারল না, বলেই ফেলল, তার আগে কিছু আমাদের খেতে দিন, অনেকক্ষণ কিছু খাইনি। ওহো হো, আমি ভারী দুঃখিত, এ কথাটা আমার মনেই ছিল না। থানায় একটা ঘরেই খাবার ব্যবস্থা হলো, বেশ ভালো ব্যবস্থা। আহার শেষ হতে তিনজনে থানার সামনে দাঁড়ানো মোটরে গিয়ে উঠল। ম্যালকম বলল, চলো। পিছনের সিটে দীপু আর তপু। সেই নদীর ধার। তিনজনে আবার সামপানে উঠল।
হাঁটা পথ ধরে গিয়ে পুরো বাড়িতে উপস্থিত হলো। ম্যালকম হাতলের কারসাজি দেখল। তারপর তিনজনে সুড়ঙ্গ পথে নেমে গেল। ম্যালকমের হাতে জোরালো টর্চ। দীপু বলল, এই দেখুন, এই বস্তা বালিশে আমরা শুয়েছিলাম। ম্যালকম হাঁটু মুড়ে বসে কোমর থেকে ছোড়া বের করে বস্তার গায়ে বসিয়ে দিল। ফুটো দিয়ে ঝুরঝুর করে কিসের গুঁড়ো ঝরে পড়ল। ম্যালকম সেই গুঁড়ো হাতে নিয়ে কিছুক্ষণ পরীক্ষা করে দেখল, এসব হচ্ছে কোকেন, নেশার জিনিস। এগুলোর জন্যই এদের মধ্যে শত্রুতা। কিসের শত্রুতা? সব জানতে পারবে। এখানে আর কি দেখবার আছে বলো। ঘুরে ঘুরে সব কিছু দেখানো হলো। তারপর তিনজন উঠে এলো। বাইরে বের হবার সময় ম্যালকম পকেট থেকে একটা বড় তালা বের করে দরজায় আটকে দিল। তবু সব লক্ষ্য করে বলল, এর আগে দরজায় তালা দেননি কেন? দিনই তার কারণ, আমি জানতাম যে প্যাকেটটা ফেলে গেছে, সে প্যাকেট নিতে আসবেই। আমি আলিমের দলের কারুর অপেক্ষায় ঝোপের মধ্যে লুকিয়েছিলাম। বাড়ির মধ্যে থেকে কদিন পরে তোমাদের বের হতে দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমি তখন সুড়ঙ্গপুরীর রহস্যের কথা জানতাম না। ভেবেই পাইনি কোথা থেকে তোমরা এলে, তাই তোমাদের পিছু নিলাম। পিছু নিলেন? হ্যাঁ, তোমরা পার হবার আগে অন্য ঘাট থেকে মোটর বোর্ডে পার হয়ে গিয়েছিলাম। একটা আলো আমাদের পেছনে আসছিল। হ্যাঁ, সেটা আমারই সাইকেলের আলো। তারপর লোকটা আহত সেজে তোমাদের যখন বাড়ির মধ্যে নিয়ে গেল, তখনও আমি দূর থেকে তোমাদের অনুসরণ করছিলাম। লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ে আমি তোমাদের বাঁচাই। লোকটাকে পিচ মোড়া করে বেঁধে এসেছিলাম, তারপর গ্রেপ্তার করে হাজতে রেখে দিয়েছি। তপু জিজ্ঞাসা করলো, কিন্তু লোকটা আমাদের গুলি করতে চেয়েছিল কেন? আমরা তো তার কোনো ক্ষতি করিনি। সে মস্ত বড় কাহিনী। চলো থানায় ফিরে যাই, সেখানে গিয়ে তোমাদের সব বলবো। বিকেলের দিকে থানার পাশে কোয়ার্টারের বারান্দায় তিনজনে বসলো পাশাপাশি। একটা ইজি চেয়ারে ম্যালকম, দুটো চেয়ারে দীপু আর তপু। একটা চুরুট ধরিয়ে ম্যালকম বলতে আরম্ভ করলো, রেঙ্গুন শহরে দুটো দল আছে, একটা আলিমের দল আর একটা সোলেমানের দল। দুটো দলই আবগারি জিনিস পুলিশকে ফাঁকি দিয়ে এদিক ওদিক চালান দেয়। এসব নিষিদ্ধ জিনিসের চালানের ব্যাপারে রেষারেষি থাকবেই। সেই রেষারেষি থেকেই খুন ও জখম হয়। কতগুলো লোক আছে, তাদের আফিং কোকেনে ভালো নেশা হয় না, তারা সাপের বিষ পর্যন্ত হজম করে। সোলেমান সাপের বিষ দিয়ে বড়ি তৈরি করত। বিশেষ মহলে সেই বড়ির দারুণ চল ছিল। সোলেমানের যে যমজ ভাই ছিল সেটা আমরা জানতাম না। জানতে পারলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যেত। কেন? তপু জিজ্ঞাসা করলো। কারণ যতবারই এই সাপের বিষে কারো মৃত্যু হয়েছে, আমাদের সন্দেহ থাকলেও সোলেমানকে ধরতে পারিনি। কারণ সাক্ষীরা চেহারা যে বিবরণ দিয়েছে, তাতে বেশ বোঝা গেছে যে সোলেমানই বড়ির প্যাকেট সে বাড়ির মালিককে দিয়েছে। সোলেমানকে গ্রেপ্তার করা হয়েছে কয়েকবার, কিন্তু প্রত্যেকবারই সে নির্ভুলভাবে প্রমাণ করতে পেরেছে যে সেই সময় সে ঘটনাস্থল থেকে 300 কি 200 কিলোমিটার দূরে ছিল। কি করে? দীপু জিজ্ঞাসা করলো। যখন এক জায়গায় সোলেমান বড়ির প্যাকেট দিচ্ছে, ঠিক সেই সময় তার যমজ ভাই 200 মাইল দূরের কোনো শহরে জজ, ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জেন্টদের একটা বিরাট পার্টি দিয়েছে। তারা সবাই এক বাক্যে বলেছে যে সুলেমান সেই সময় তাদের মধ্যে ছিল। দুজনেই এক নাম ব্যবহার করত এবং চেহারার এত মিল, যা তোমরা নিজের চোখেই দেখেছো যে একজনকে আর একজন ভাবা খুবই স্বাভাবিক। সুলেমানকে খুন করেছে তারই এক সহকারী। সহকারী? তপু জিজ্ঞাসা করলো। হ্যাঁ,
আলিম তাকে টাকা দিয়ে নিজের দলে নিয়ে এসেছিল। কিন্তু কি করে মারলো? তার দেহে তো কোনো আঘাতের চিহ্ন দেখলাম না। তোমরা আর কি করে দেখবে? আমাদেরই অনেক খোঁজ করে আঘাতের চিহ্ন বের করতে হয়েছে। ডাক্তার মৃত্যুর কারণ বলেছিল বিষপ্রয়োগ, যেমন তীব্র বিষ যে মুখ দিলে মুখ পুড়ে যাবার কথা। তারপর অনেক চেষ্টার পর ঘাড়ে একটা ছোট দাগ দেখতে পেলাম। বুঝতে পারলাম ঘাড়ের পেশির ওপর কেউ ইঞ্জেকশন দিয়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু। ম্যালকম একটু দম নিল, তারপর বলল, সুলেমানকে যে আলিমের লোক মেরেছে সেটা তার ভাই সন্দেহ করেছিল। তোমরা আলিমের দলের লোক সেটাই তার বিশ্বাস। অবশ্য আমার নিজেরও তাই ধারণা ছিল। সেই জন্যই সুলেমানের ভাই তোমাদের খতম করে দিতে চেয়েছিল। তাকে আপনি কি করে মেরে ফেলেছেন? দীপু ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো। না 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 না। ম্যালকম হাসলো। আমরা পুলিশ, আমরা মানুষ মারি না। বললাম যে তাকে হাজতে রেখেছি। অনেক কিছু কথা ইতিমধ্যে সে বলে ফেলেছে। কিন্তু আপনি আলিমের ছদ্মবেশ নিয়েছিলেন কেন? যদি সত্যি তোমরা আলিমের দলের লোক হতে, তাহলে আলিমের কাছে সবকিছুই বলতে। এভাবে বারবার তার দলের লোক নও বলে আপত্তি করতে না। তোমাদের মুখের চেহারা, কথাবার্তার ধরন দেখেই বুঝতে পারলাম তোমাদের আলিম ধরে এনেছে। তার দলে অনেক ছোট ছোট ছেলে কাজ করত জানতাম। আর এও জানতাম যে এইসব ছেলেদের বেশি দিন দলে রাখে না। কিছু কাজ করে নিয়ে শেষ করে দিত। তোমাদেরও তাই দিত। আমাদেরও দিত? হ্যাঁ, দিত। কারণ সব গুপ্ত আস্তানার সন্ধান জানে। এমন ছেলে বেঁচে থাকা এটা সে চায় না। কোথায় কোথায় সে নিষিদ্ধ জিনিস চালান দেয় এসব জানে। এমন লোক থাকুক এটাও তার অভিপ্রায় নয়। হালিমকে ধরেছেন আপনারা? না। ম্যালকম আস্তে আস্তে মাথা নাড়ল। এখনো তাকে ধরা সম্ভব হয়নি। তার জোর আড্ডায় একবার আমরা হানা দিয়েছিলাম, কিন্তু কাউকে ধরতে পারিনি। সকলে পলকের মধ্যে যেন উধাও হয়ে গিয়েছিল। এখন মনে হচ্ছে সেখানেও বোধহয় কোনো হাতলের কারসাজি ছিল। দীপু আর তপু একসঙ্গে ঘাড় নাড়ল। হ্যাঁ, আপনাদের হামলার সময় আমরাও সেখানে ছিলাম। সেখানেও এক সুড়ঙ্গ পথ আছে নদী পর্যন্ত। ম্যালকম এবার খুব মৃদু কণ্ঠে বলল, সেই গুপ্ত আস্তানার সন্ধান সেবারও একটা ছেলে দিয়েছিল, আলিমের দলের ছেলে, যাতে বর্মী। বেচারি। কেন? বেচারি কেন? তপু প্রশ্ন করল। তাকে আমি তোমাদের মতনই নিজের বাড়িতে এনে রেখেছিলাম। বিশেষ করে বলে দিয়েছিলাম যেন বাড়ির বাইরে না যায়। কিছুদিন ছেলেটি আমার কথা শুনেছিল, বাড়ির মধ্যেই ছিল। কিন্তু ক্রমে ক্রমে তার সাহস বাড়ল। প্রথমে বাগানে ঘুরতে বেড়ালো, একদিন বাড়ির বাইরে গিয়েছিল, আর ফিরে আসেনি। ফিরে আসেনি? না, জীবন্ত আর ফিরে আসেনি। দিন তিনেক পরে আমার নামে একটা পার্সেল এসেছিল। আমার এক বোন থাকে ইয়েমে দিনে, তার কাছ থেকে। খুলেই চমকে উঠেছিলাম। কি ছিল তাতে? দীপু জিজ্ঞাসা করলো। সেই ছেলেটার মাথা। হ্যাঁ, সঙ্গে একটা চিঠিও ছিল। তাতে লেখা ছিল, আলিম বিশ্বাসঘাতককে ক্ষমা করেন না। চেয়ার ছেড়ে দীপু আর তপু ম্যালকমের দুপাশে এসে দাঁড়ালো। তপু বলল, তাহলে কি হবে? আমরা কি করে বাঁচবো? ম্যালকম দুটো হাত প্রসারিত করে দুজনের পিঠে রাখলো, বলল, ভয় নেই। তোমরা যদি এ বাড়ির বাইরে না যাও, তাহলে কোনো ক্ষতি কেউ তোমাদের করতে পারবে না।
আমি বাড়ির চারপাশে সাদা পোশাকে পাহারা রেখেছি, তারা তোমাদের ওপর দৃষ্টি রাখবে। আমরা আমাদের ঘর থেকে বের হব না। উপস্থিত কালই তো আমাদের সঙ্গে বের হতে হবে। সেই গুপ্ত আস্তানা আমরা চিনি, কিন্তু সুড়ঙ্গ পথটা আমাদের দেখিয়ে দিতে হবে, ম্যালকম বলল। দীপু আর তপুর বিবর্ণ মুখের দিকে চেয়ে ম্যালকম আবার বলল, কোনো ভয় নেই, আমাদের সঙ্গে বন্দুক পিস্তল নিয়ে কিছু পুলিশ থাকবে। একটা কালো মোটর, ভিতরে ম্যালকম, দীপু আর তপু, সঙ্গে গোটা ছয়েক পুলিশ, বন্দুক আর পিস্তল উঁচিয়ে। খুব সাবধানে চারিদিকে দৃষ্টি রেখে মোটর এগিয়ে চলল। অনেকটা যাবার পর ম্যালকম ড্রাইভারকে কি বলল, পাশে নদী, এদিকে ঝাঁকড়া গাছের সার। ম্যালকম বলল, ঠিক আছে ঠিক আছে, এটাই সেই আস্তানা যেখানে একবার আমরা এসেছিলাম। এই তো আগাছার ঝোপ আর ইটের পাঁজা। দীপু আর তপুর দিকে ফিরে ম্যালকম বলল, এবার আস্তে আস্তে নেমে এসো তোমরা। দীপু আর তপু নামতে যাওয়ার মুহূর্তেই বিপর্যয়। দারুণ একটা শব্দে আশেপাশের মাটি থরথর করে কেঁপে উঠল। ধুলোর ঝড় শুরু হয়ে গেল। ম্যালকম আচমকা দীপু আর তপুর হাত ধরে শুইয়ে না দিলে মারাত্মক কাণ্ড হতো। মোটরের জানালার কাঁচগুলো ভেঙে চারিদিকে ছিটকে পড়ল। সেই কাঁচের একটা খণ্ড শরীরে লাগলেই খুব বিপদ হতো। ম্যালকম নিজেও শটান শুয়ে পড়েছিল। অনেকক্ষণ পরে ম্যালকম উঠে বসল। এদিক ওদিক দেখে সবাইকে বলল, উঠে পড়ো, উঠে পড়ো। পুলিশরাও এদিক ওদিক টান হয়ে শুয়ে পড়েছিল। এবার তারাও উঠে দাঁড়ালো। বেশ একটু দূরে কিছু লোকের জটলা আওয়াজ শুনে এসে পড়েছে, জড়ো হয়েছে, কিন্তু সাহস করে সামনে আসতে পারছে না। দীপু বলল, কিসের শব্দ বলুন তো? ম্যালকম লাফিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে বলল, বোমার। কেউ আমাদের লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল। ক্ষতি হতে পারেনি, কারণ বোমাটা আগেই ফেটে গিয়েছে। অনেকক্ষণ সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। ইটের পাঁজার ফাঁক থেকে তখনও অল্প স্বল্প ধোঁয়া বের হচ্ছে। বেশ কিছুক্ষণ পরে ধোঁয়া কমে যেতে ম্যালকম পুলিশের দিকে ফিরে হুকুম দিল, এগিয়ে চলো, কিন্তু খুব সাবধান। প্রথমে পুলিশের দল, তারপর ম্যালকম, সব শেষে দীপু আর তপু পা টিপে টিপে এগিয়ে চলল। ইটের পাঁজার পাশ দিয়ে একটু নেমেই থেমে পড়ল। অল্প অল্প ধোঁয়া তখনও বেরোচ্ছে। মেঝের অনেকটা জুড়ে কালো দাগ। নিচ দিয়ে নদীর ধারে যাবার গুপ্ত পথ খোলা রয়েছে। ঠিক কালো দাগের পাশে বীভৎস একটা মূর্তি। মুখের কিছু অংশ উড়ে গেছে, রক্ত জমাট বেঁধে রয়েছে স্থানে স্থানে। তবু চেনা গেল, হালিম। ম্যালকম কিছুক্ষণ নিচু হয়ে মৃতদেহ পর্যবেক্ষণ করে তারপর বলল, হালিম বোমাটা ছুঁড়তে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত, অবশ্য আমাদের সৌভাগ্যবশত, বোমাটা ইঁটে আঘাত লেগে আবার ফিরে এসে তার গায়ের ওপরই পড়েছে। বোমাটা কি ভয়ঙ্কর বুঝতেই পারছো, যার শব্দ তরঙ্গে মোটরের কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। সেই বোমাটা সরাসরি পড়লে আমাদের চিহ্ন খুঁজে পাওয়া যেত না। ম্যালকম কথা শেষ করে পুলিশের দিকে চোখ ফেরালো, বলল, অপরাধের ফল মৃত্যু। এতদিন ধরে এ লাইনে কাজ করে এ বিষয়ে আমি নিঃসন্দেহ হয়ে রয়েছি। সকলে আস্তে আস্তে নেমে মাঝখানে এসে দাঁড়ালো। এইখানে জুয়ার আসর বসতো। পুলিশ সেবার হামলা দেবার পর বোধহয় আসর আর বসেনি। দীপু বলল, গুপ্ত সড়ক তো দেখতেই পাচ্ছেন। ম্যালকম ঘাড় নাড়ল, হ্যাঁ, দেখতে পাচ্ছি। আলিম রাস্তা পরিষ্কার করেই রেখেছিল। তার উদ্দেশ্য ছিল আমাদের খতম করে নদীপথে সে সরে পড়বে।
নদীর ধারে নিশ্চয়ই যাওয়ার ব্যবস্থাও সে করে রেখেছিল। চলো নামি। সকলে সিঁড়ি দিয়ে নেমে নদীর ধারে গিয়ে দাঁড়ালো। নদীর বুকে গোটা তিনেক জাহাজ, একেবারে মাঝখানে। অনেকগুলো সাম্পান এখানে ওখানে ভাসছে। অনেক দূরে ছোট ছোট একটা কালো বিন্দু। ম্যালকম পকেট থেকে দূরবীন বের করে চোখে লাগিয়ে দেখলো, তারপর বলল, ওই একটা মোটর লঞ্চ ছুটে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। বোধহয় এই মোটর লঞ্চটাই এখানে অপেক্ষা করছিল। তপু বলল, একবার ওপরে চলুন, এর পাশেই আমাদের আটকে রেখেছিল। দীপু বলল, একটা চিতাবাঘও আছে ওখানে। ওদের কথা না শুনলে বলেছিল আমাদের চিতাবাঘের মুখে ফেলে দেবে। তাই নাকি? ম্যালকম বলল, চলো তো দেখে আসি। পুলিশরা রাস্তায় সার দিয়ে দাঁড়ালো। ভিতরে ঢুকলো ম্যালকম, দীপু আর তপু। ম্যালকম হাতের পিস্তলটা উঁচু করে ধরে রইল। দরজা ঠেলে দীপু ভেতরে ঢুকলো। সঙ্গে সঙ্গে একটা গর্জন। দীপুর মনে হলো পিত রঙের একটা বিদ্যুৎ এক কোণ থেকে ছুটে এলো। সেই মুহূর্তেই প্রচন্ড এক ধাক্কায় দীপু হুমড়ি খেয়ে পড়ে গেল। ম্যালকমের পিস্তল অগ্নিবর্ষণ করলো। অব্যর্থ লক্ষ্য। দীপু যখন চোখ মেলল, দেখলো মাথার কাছে ম্যালকম আর তপু বসে। ম্যালকম জিজ্ঞাসা করলো, কি শরীর ঠিক আছে? ঘাড় নেড়ে দীপু উঠে বসতেই তার চোখে পড়ে গেল কোণের দিকে 4টে পা প্রসারিত করে চিতাবাঘটা পড়ে রয়েছে মৃত। ম্যালকমের ইঙ্গিতে দুজন পুলিশ বাঁশে বেঁধে চিতাবাঘের দেহটা তুলে নিল। ফেরবার সময় পুলিশের কালো মোটর নয়, ছোট একটা সবুজ মোটরে 3জন ফিরল। গাড়িতে উঠে ম্যালকম বলল, মোটর বদলালাম, কারণ আমার মনে হচ্ছে আলিমের অনুচরেরা সহজে ছাড়বে না। কালো মোটরের ওপর নজর রাখবে। কেন নজর রাখবে? কেন রাখবে? তার প্রথম কারণ প্রতিশোধ স্পৃহা। আমাকে খতম করবার চেষ্টা করবেই। দ্বিতীয় কারণ আলিমের মৃতদেহ। আলিমের মৃতদেহ? কেন? দীপু আশ্চর্য হলো। আমার মনে হচ্ছে কিছু কাগজপত্র বা অন্য কিছু তার কাছে আছে। সে তো দলপতি। তপু জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি তো আলিমের দেহ সার্চ করেছিলেন। ম্যালকম গম্ভীর কণ্ঠে বলল, তা করেছি, কিন্তু কিছুই পাইনি। মোটর থানার সামনে এসে দাঁড়ালো। দীপু আর তপু ম্যালকমের বাড়ির মধ্যে চলে গেল। দীপু আর তপু খাওয়া শেষ করে বারান্দায় বসেছিল। ম্যালকম ওপরে এলো। কি, তোমরা এখনো শুয়ে পড়োনি? আপনার জন্য অপেক্ষা করছি। হুম। গম্ভীর মুখে ম্যালকম একটা চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ পরে ম্যালকম বলল, আমি যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। দীপু আর তপু একসঙ্গে জিজ্ঞাসা করলো, কি কি হয়েছে? কি হয়েছে? কালো ভ্যানের ওপর আবার আক্রমণ হয়েছে। আক্রমণ? হ্যাঁ, ভিড়ের মধ্যে থেকে কে আবার ড্রাইভারকে লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল। কিন্তু এমন একটা ব্যাপার হতে পারে এ বিষয়ে আমি আগেই সজাগ করে দিয়েছিলাম, তাই বিশেষ কোনো ক্ষতি হয়নি। আলিমের মৃতদেহ নিয়ে মোটর ঠিক সময় হাসপাতালে পৌঁছতে পেরেছিল। তাছাড়া আমার কাজও হয়েছে। কি কাজ? আলিমের দেহ থেকে দরকারি কাগজ উদ্ধার করতে পেরেছি। হাঁটুর মাংস চিরে পকেটের মতো তৈরি করে একটা কাগজ লুকিয়ে রেখেছিল। ডাক্তারের সহায়তায় মাংস কেটে সে কাগজ সংগ্রহ করেছি। নিজের শরীরের মধ্যে পকেট তৈরি করে? হ্যাঁ, করে। এটা অপরাধের একটা সাধারণ পন্থা। কয়েদিরা জেল থেকে এভাবে পয়সা কড়ি বের করে নিয়ে আসে। যারা নিষিদ্ধ জিনিস চালান দেয় তারা পুলিশের চোখ এড়াবার জন্য শরীরের বিভিন্ন অংশে এইভাবে লুকোনোর জায়গা তৈরি করে নেয়। দীপু আর তপু শুনে স্তম্ভিত হয়ে গেল। একটু পরে দীপু জিজ্ঞাসা করলো, যে কাগজটা পেয়েছেন সেটা নিশ্চয়ই খুব দরকারি?
হ্যাঁ বই কি, খুব ছোট একটা ফিল্ম, খালি চোখে পড়াই যায় না। জোরালো লেন্সের সাহায্যে প্রজেক্টরের ওপর চড়িয়ে সামনের এক সাদা পর্দায় প্রতিফলিত করলাম। ঠিক যেভাবে সিনেমার ছবি দেখায়। লেখাগুলো বহুগুণ বর্ধিত হলো। সব ঠিকানা, সারা ব্রহ্মদেশে যেখানে যেখানে আলিমের আস্থানা আছে তার ঠিকানা। বুঝতেই পারছো এটা আমাদের পক্ষে কত দরকারি। 3 দিন পরে থানায় ডাক পড়ল দীপু আর তপুর। ম্যালকম বসেছিল, তার পাশে এক পুলিশ অফিসার। অফিসারটি ওদের নাম ধাম, অভিভাবকের নাম সব লিখে নিল। সব হয়ে যেতে ম্যালকম বলল, তোমাদের সাহায্যের জন্যই আমাদের অভিযান অনেকাংশেই সফল হয়েছে। আলিমকে জীবন্ত ধরতে পারিনি বটে, কিন্তু তার অনেক সাগরেদ ধরা পড়েছে। অনেক নিষিদ্ধ জিনিস আমাদের হাতে এসে গেছে। সরকার পুরস্কার স্বরূপ তোমাদের দুজনকে কিছু টাকা দেবেন। তাছাড়া তোমাদের দেশে ফিরে যাবার সব খরচও সরকারই বহন করবেন। দেশে ফিরে যেতে পারবো? দেশে ফিরে? দীপু আর তপু দুজনের চোখে জল এসে গেল। মাথা নিচু করে তারা দাঁড়িয়ে রইল। এ জাহাজের নাম এস আঙ্গোরা। আবার 3 দিন 3 রাত নীল সমুদ্রের ওপর ভেসে যাওয়ার জীবন। 3 দিন পরে স্থলের রেখা দেখা দিল। বোঝা গেল মাটি মায়ের কি দুর্বার আকর্ষণ। সবাই সার দিয়ে দাঁড়ালো রেলিং এর ধারে। ক্রমে ক্রমে স্পষ্ট হলো গাছপালা, বাড়িঘর, কলকারখানা। জল আর নীল নয়, ঘোলাটে। আশেপাশে অনেক স্টিমার, জেলে ডিঙি দেখা গেল। নিজের দেশ, নিজের জন্মভূমি। রেলিংয়ে মাথা ঠেকিয়ে দীপু আর তপু প্রণাম করলো। মাথা তুলেই দুজনে অবাক। জেটি দেখা যাচ্ছে, জেটির বারান্দা ভর্তি লোক। তার মধ্যে দীপুর বাবাকে দেখা গেল। তিনি আকুল দৃষ্টিতে জাহাজের দিকে দেখছিল। দীপু আর তপু রেলিং ঘেঁষে দাঁড়ালো। অস্ফুট কণ্ঠে দীপু বলল, বাবা। তপু বলল, জেঠু। তারপর চোখের জলে সামনের পৃথিবী অস্পষ্ট হয়ে গেল। ভাইয়ের মায়ের শেষ হলো স্নেহ মোহনস বেঙ্গলি টেলসের কোথায় আজকের গেলে নিবেদন হরিনারায়ণ পাবে চট্টোপাধ্যায়ের কেহ? ভয়ের মুখোশ ওমা গল্পের দ্বিতীয় তোমার ও চরণ শেষ পর্ব। দুটি ধন্যবাদ। বক্ষে আপনারা সবাই আমার ভালো থাকবেন। তরি।